প্রথমেই আমি কটন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই আমাকে এই ওয়েবিনারে আমন্ত্রণ জানাবার জন্য। মূলত ছাত্রছাত্রীদের জন্য একটি বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর জন্যে আমি বিষয়বস্তু হিসেবে যা ভেবে নিয়েছি তা হচ্ছে যে সাহিত্য তত্ত্ব কীভাবে আমরা পড়ব তা নিয়ে একটু আলোচনা করব। দেখুন, আমার আলোচনা মূলত হবে স্নাতক এবং স্নাতকোত্তরের ছাত্রছাত্রীর জন্যে। ফলে এখানে যারা সাহিত্যতত্ত্ব নিয়ে গবেষণা করছেন তাদের জন্যে খুব একটা কিছু থাকবে না। তো আমার শুরুটা আমি এই জায়গা থেকে করব যে দেখুন, সাহিত্য তত্ত্ব এবং সাহিত্য সমালোচনা তত্ত্ব আমাদের পড়ানো হয় এবং একটি সাধারণ ধারণা থাকে। সেদিন আমি একটি বক্তৃতা শুনছিলাম, কাব্য জিজ্ঞাসা নিয়ে একজন বক্তৃতা দিচ্ছিলেন। সেই বক্তৃতার যারা আয়োজক তারা শুরুতেই বললেন যে আমরা জানি যে কাব্য জিজ্ঞাসা মানে সাহিত্যতত্ত্ব একটি কঠিন বিষয়। এবারে আমি ঠিক তার উল্টো জায়গা থেকে শুরু করতে চাই। আমার হিসেবে সাহিত্যতত্ত্ব অনেক সোজা বিষয়। আপনারা সাহিত্যের ছাত্র হিসেবে যখন কবিতা আলোচনা করেন বা কবিতা পড়েন, আপনারা যখন মনস্তাত্ত্বিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস এগুলো আলোচনা করেন, সেগুলোতে যে কাব্যবোধ থাকতে হয় তার থেকেও অনেক সহজ একটি যুক্তিনির্ভর মন আর আমরা যাকে বলি কমন সেন্স, সাধারণ বোধ থাকলে সাহিত্যতত্ত্ব আমাদের তত্ত্ব আমাদের কঠিন মনে হবে না। দেখুন, প্রথম প্রশ্নটি যেটির সামনে আপনাকে পড়তে হবে একজন ছাত্র হিসেবে, সেটি হচ্ছে তত্ত্ব কি আমাদের সিলেবাসের মধ্যকার কিছু বিষয়, নাকি তত্ত্ব হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে যুক্ত একটি বিষয়। হ্যাঁ, আমরা জানি যে এভাবে পড়ানো যে হয়, আমি আসছি সেই জায়গাতে। এবার ধরুন, আপনার প্রতিদিনের জীবনচর্যায় আপনি বেশ কিছু সিদ্ধান্ত নেন, নন্দনতাত্ত্বিক সিদ্ধান্ত। যেমন ধরুন, কোন গানটা ভালো লাগছে, কোন সিনেমাটা কেন ভালো লাগছে, কেন ভালো লাগছে না, কোন পোশাকটি ভালো লাগছে বা ভালো লাগছে না, তার পেছনে কি কাজ করে। তার পেছনে কাজ করে ভালো লাগা এবং খারাপ লাগা, তার মানদণ্ডগুলো কি কি সে বিষয়ে আপনার একটি ধারণা। ধরুন, আপনি কাউকে বললেন, আপনার একজন বন্ধুর সঙ্গে বিতর্ক হওয়ার পর বললেন যে ও যেভাবে কথা বলেছে সেটা ঠিক স্নাতক স্তরের যোগ্য নয় বা এই বয়সে সেটা মানায় না। এই কথাটি আপনি কোথা থেকে বলছেন? আপনার মাথায় একটি তত্ত্ব কাজ করছে, কিভাবে কোন বয়সে কোন পরিস্থিতিতে কথা বললে মানায় বা মানায় না। তার মানে আপনি আপনার কাছে কোনটা ভালো কোনটা খারাপ, কি মানায় কি মানায় না, কোনটা উচিত কোনটা অনুচিত, এই সিদ্ধান্তগুলো তো আপনি বারবার নিচ্ছেন। দিনে কতবার নিচ্ছেন দেখুন। কোন রাজনৈতিক দল আপনার ভালো লাগে বা ভালো লাগে না, কোন ঘটনা আপনার মতে ভালো বা খারাপ, এই প্রতিটি সিদ্ধান্ত আপনি নিচ্ছেন এবং আপনারই সিদ্ধান্তের পেছনে কাজ করছে ওই বিষয়ে কি ভালো এবং কি মন্দ তার সম্পর্কে আপনার একটি ধারণা। এই ধারণাটিকে যদি আমি তত্ত্ব নাম দিই, তাহলে আপনি দেখবেন যে আপনার জীবনে আপনি এমন একটিও সিদ্ধান্ত প্রতিদিনের কোনো জায়গাতে নিচ্ছেন না যার পেছনে আপনার কিছু ধারণা কাজ না করছে।
সেই ধারণাগুলোই তত্ত্ব। সাহিত্য তত্ত্ব বিশেষ করে সাহিত্য সম্পর্কিত তত্ত্ব, সাহিত্য সমালোচনা তত্ত্ব বিশেষ করে সাহিত্য সমালোচনার তত্ত্ব প্রাত্যহিক জীবনের তত্ত্ব থেকে একটু আলাদা। কেননা প্রাত্যহিক জীবনে আপনি যখন বলেন ওর এরকম আচরণ ভালো নয় বা ভালো, খুব মানানসই, তখন আপনাকে কোনো মাস্টারমশাই এসে জিজ্ঞেস করেন না পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখার জন্যে যে আপনি কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছলেন যে এটা মানানসই এবং ওটা মানানসই নয়। কিন্তু আপনারা যদি আজকের পর 7 দিন আপনাদের শুধু দিনে একটা সিদ্ধান্ত, সেই একটা সিদ্ধান্তের পেছনে আপনার কি কি বিশ্বাস, কি কি অভিজ্ঞতা কাজ করছে তা লিখতে চেষ্টা করেন, দেখবেন যে আপনি আসলে একজন তাত্ত্বিক। সেই তত্ত্ব থেকেই আপনি আপনার সিদ্ধান্তে আসছেন। সেটা প্রশ্নের উত্তর লিখতে হয় না বলে আপনি খেয়াল করেন না, লেখেন না, এবং তার ফলে আপনার একটা বিরাট ভয় জন্মায়। ওরে বাবা, সাহিত্য তত্ত্ব, তার মধ্যে সংস্কৃত কোটেশন আছে, তার মধ্যে বিভিন্ন দেশের লোকেদের বলা কিছু কথা আছে, সেগুলো মুখস্থ করতে হবে, পরীক্ষায় লিখতে হবে। হ্যাঁ, পরীক্ষাতে আপনি অবশ্যই লিখবেন, কিন্তু আমার মনে হয় আপনি যদি পরীক্ষায় লেখার আগে তত্ত্বের সঙ্গে বাঁচতে শুরু করেন, আপনার যদি মনে হয় যে প্রতিদিনের জীবনে আপনি আসলে একজন তাত্ত্বিক, আপনি ভালো করে লিখছেন না, নিজের কাছে নিজে পরিষ্কার করে বলছেন না, কিন্তু আপনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন কোন রঙের সঙ্গে কোন রঙটা যায়, তখন আসলে কোন রঙের সঙ্গে কোন রঙটা যায়, আপনি একটা কাপড় কিনলেন যে হ্যাঁ এটা ওটার সঙ্গে যাবে, তার মানে কি আপনার মাথায় একটা ছক আছে কোন রঙের সঙ্গে কোন রঙটা যায়, ভালো লাগে, ভালো লাগে না, কেন ভালো লাগে, একটা একটার সঙ্গে যদি যায় তবে ভালো লাগে। তাহলে কোন রঙগুলো আপনি মনে করেন যে এই রঙের সঙ্গে এই রঙগুলো যায়, এটাকেই যদি আমি খুব জটিল করে লিখি, আমি প্রাত্যহিক জীবনচর্যার একটি অভ্যেসের তাত্ত্বিক হিসেবে স্বীকৃতি পাব। কিন্তু অ্যাকশনগুলো, কাজগুলো কিন্তু আপনি প্রতি মুহূর্তে করছেন। আপনার কোনো মুহূর্তের কাজ এমন নেই বা সিদ্ধান্ত এমন নেই যার পেছনে আপনার একটি বিশ্বাস, আপনার একটি তাত্ত্বিক বিশ্বাস কাজ করছে না। এবার আসি আমরা সাহিত্য তত্ত্বে এবং সাহিত্য সমালোচনা তত্ত্বে। দেখুন, একটা সমস্যা আমাদের আছে। আমাদের সাহিত্য তত্ত্ব পড়ানো হয় সাধারণত 2য় বছরে বা 3য় বছরে, তাও একটি পেপারে প্রচুর জিনিস পড়িয়ে নেওয়া হয় এবং উদাহরণগুলো সাধারণত সাহিত্য থেকে দিতে বলা হয়। আমাদের সঙ্গে আমরা যে সাহিত্য তত্ত্ব পাঠ করি তার সঙ্গে আমাদের অভিজ্ঞতাকে মিলিয়ে নেওয়ার কোনো চেষ্টা করা হয় না। অথচ আপনি যদি আপনার অভিজ্ঞতাকে মিলিয়ে নিয়ে পড়াশোনা করতে শুরু করেন, তাহলে কিন্তু দেখবেন যে এইগুলোতে এমন কিছু বলা হয়নি যা আপনি অন্তত আপনার প্রাথমিক সাহিত্য পাঠের অভিজ্ঞতা থেকে বুঝতে পারবেন না। দ্বিতীয় একটি সমস্যা আছে, আমরা যারা সাহিত্য পড়তে আসি তাদের বেশিরভাগেরই সংস্কৃতি জীবন যেটা, তা সাহিত্য কেন্দ্রিক নয়। খুব হতাশায় আমরা বলি না জীবন চলিয়া গেছে 20 বছরের পার। খুব কম ছাত্রছাত্রী আছেন যারা মেঘনাদ বোধের বেশ কিছু পংক্তি এমনিতেই বলতে পারেন। মানে বক্তব্য হচ্ছে যে 2 ধরনের সাংস্কৃতিক জীবন হতে পারে আমার পড়াশোনার বাইরে। একটা হচ্ছে আমার সাহিত্য কেন্দ্রিক সাংস্কৃতিক জীবন, যেখানে আমি সাহিত্য পড়ি, এমনি সাহিত্য পড়ি, সাহিত্য পড়তে ভালো লাগে বলেই বিভাগটাতে এসেছি।
আর আরেক দল মূলত সাহিত্য সিলেবাসের বাইরে আমরা একদম পড়ি না। তো আমরা যারা সাহিত্য সিলেবাসের বাইরে একদম পড়ি না, তাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা তারপরও তো একটা সাংস্কৃতিক জীবন বাঁচি, তারপরও কোনো একটা দুঃখের মুহূর্তে নাইবা আমরা গাইলাম দুঃখের মুহূর্তে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, কিন্তু আমরা যেহেতু বাংলা পড়ি না, কিন্তু আমরা তারপরেও তো দুঃখের মুহূর্তে গেয়ে উঠতে পারি দিল হুম হুম করে, বা তুসসে নারাজ নেই জিন্দেগি। আমি হিন্দি থেকে বেশি উদাহরণ দেব গানের ক্ষেত্রে, কারণ মূলত আমাদের দৈনন্দিন গানের জগৎকে হিন্দি গান, আমি যে বয়সের ছেলে মেয়েদের কথা ভাবছি, যতটা প্রভাবিত করে ততটা আর কিছু করে না। যারা তাদের মধ্যেও প্রতি ব্যাচেই এমন লোক থেকে যায়, বা প্রতি 2-3 বছরে আমরা এমন ছাত্র পেয়েই যাই যে সাহিত্য পড়েছে, যার সিলেবাসে কোনোদিন কপালকুণ্ডলা না থাকলেও পথিক তুমি কি পথ হারাইয়াছ জিজ্ঞেস করলে, বললে, ব্যক্তিগত জায়গা থেকেও বললে সে বুঝতে পারে আমি কি বলতে চাইছি। দেখুন, সিলেবাসের প্রসঙ্গটি আমি এই কারণেও আনছি, প্রথমত আমরা তত্ত্ব পড়াই হচ্ছে মাঝামাঝি বা শেষ সময়, সাহিত্যের সংজ্ঞা ইত্যাদি, আর এটা একটা অদ্ভুত জিনিস, আমরা সাহিত্য পড়তে শুরু করি সাহিত্য কী তার নিয়ে আলোচনার আগে। দ্বিতীয়ত, একটি মাত্র পেপারে বা দুটি মাত্র পেপারে আমরা যা ধরতে চাই, যাদের চিন্তাভাবনাকে এক জায়গায় আনতে চাই, সে অসম্ভব কাজ। ধরুন আপনার উপন্যাসের যে পত্রটি আছে, সেখানে আপনি 4টি উপন্যাস পড়ছেন, বাংলার ধরে নেওয়া হচ্ছে শ্রেষ্ঠতম 4 জন উপন্যাসিকের 4টি উপন্যাস আপনি পড়েছেন। তারপর আপনি এমএতে আরেকটি পেপার উপন্যাস পড়বেন, তার পাশাপাশি আপনি উপন্যাসের ইতিহাস পড়ছেন, কারণ আপনি বাংলা সাহিত্যের ইতিহাস পড়ছেন স্নাতকে এবং স্নাতকোত্তরে। তাহলে বাংলা উপন্যাস সম্পর্কে আপনার একটি সামগ্রিক ধারণা আছে। তারপর আপনি নির্বাচিত কয়েকটি উপন্যাস পড়ছেন, বাঙালি মেধায় উপন্যাসের যে, বাঙালি প্রতিভায় উপন্যাসের যে অভিব্যক্তি ঘটেছে তা বোঝার জন্য। এ তো গেল মাত্র 19 শতক থেকে শুরু হওয়া একটি সাহিত্যের ধারা। আর আমাদের যে সাহিত্য তত্ত্বের সিলেবাস, তা যাকে ছুঁতে চায়, তা ওদিকে অ্যারিস্টটল প্ল্যাটো থেকে পোস্ট মডার্নিজম, আর এদিকে সংস্কৃত সাহিত্য তত্ত্ব থেকে অবনীন্দ্রনাথ রবীন্দ্রনাথের লীলাবাদ, বা ধরুন তারপরেগুলো যেহেতু মূলত পাশ্চাত্য থেকেই আনা, তো ওই পাশ্চাত্যের পোস্ট মডার্নিজম অবধি তত্ত্বের কোনো ইতিহাস পড়ানো হয় না, তত্ত্ব কাকে বলে তা নিয়ে আলোচনা হয় না, তত্ত্ব আমাদের কি কাজে লাগবে তা নিয়ে আলোচনা হয় না। এবং এই দীর্ঘ সময়ে 3টি বিভিন্ন সংস্কৃতিতে পাশ্চাত্য, মূলত ধ্রুপদী পাশ্চাত্য, যাকে ক্লাসিক্যাল পাশ্চাত্য বলবো, তার পরবর্তী আধুনিক পাশ্চাত্য, ভারতবর্ষের ধ্রুপদী যুগের সংস্কৃত ভাষায় লেখা সাহিত্য তত্ত্ব, এবং বাঙালির 19 শতকে বা 20 শতকে যে নিজস্ব সাহিত্য ধারণা গড়ে উঠছে, এবং পাশাপাশি পাশ্চাত্য সাহিত্য ধারণাকে যেভাবে বাঙালি ব্যবহার করেছে, তার মধ্য থেকে আমরা অ্যাব্রোখেব্রো কিছু জিনিস বেছে নিই। তাহলে দোষটা আপনার নয়। আমি বলতে চাইছি, মাত্র 200 বছরে বাঙালি যা উপন্যাস লিখেছে, তার জন্য যদি উপন্যাসের ইতিহাস পড়ি আমরা, তারপর উপন্যাস বিষয়ে 2টো পেপার থাকে, এবং তারপরও কিন্তু আমাদের কাছে কেউ দাবি করবে না যে উপন্যাসটি সিলেবাসে ছিল না তা আলোচনা করো। সেই জায়গায় আমরা সাহিত্য তত্ত্বে এসে দেখছি 2000-এরও বেশি বছরের
মানব জাতির প্রতিভা, সাহিত্য সম্পর্কিত ধারণা যে সূত্রগুলো তৈরি করেছে, সেই সূত্রগুলোকে আমরা একটা পেপারে বুঝে নিতে চাইছি। অসম্ভব, হয় না। তাহলে আমাদের রাস্তা কি? আমরা তো তত্ত্বের ছাত্র নই যে আমাদের ধ্রুপদী সাহিত্য তত্ত্ব নিয়ে একটা পেপার থাকবে, যেমন ওল্ড অ্যান্ড মিডিয়াভেল বাংলা নিয়ে একটা থাকে, মধ্যযুগে কি হয়েছিল তা নিয়ে একটা পেপার থাকবে। তা তো হবে না, এটা তো তত্ত্বের কোর্স নয়। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা কিন্তু খুব সোজা। এই একটু আগে যে বললাম আপনাদের যে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখুন আপনার প্রতিটি সিদ্ধান্তের পেছনে কারণ কি। দেখবেন আপনার প্রতিটি সিদ্ধান্তের পেছনে কিছু পূর্বানুমান রয়েছে। এটার সঙ্গে ওই রংটা যায় না, সেটা আপনি হয় অভিজ্ঞতা থেকে পেয়েছেন, নয় কেউ আপনার উপর চাপিয়ে দিয়েছে, কিন্তু এটা একটা পূর্বানুমান আপনার। সেই পূর্বানুমানের ভিত্তিতে আপনি যে ভালো মন্দের বিচার করছেন, আপনি যদি আপনার স্নাতক হোক স্নাতকোত্তর হোক বাংলা প্রশ্নপত্রের দিকে তাকান, তাহলে দেখবেন যে প্রতিটি প্রশ্ন কোনো না কোনো তাত্ত্বিক বিশ্বাস থেকে উঠে আসা। আমি কয়েকটি উদাহরণ এক্ষুনি আলোচনা করছি। আমি জানি যে আমরা এভাবে পড়াই না। আমি সৌভাগ্যবশত এমন একজন মাস্টারমশাই পেয়েছিলাম, অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, যিনি আমাদের যে পেপারই পড়াতেন তাতে তিনি ওই পটভূমিটুকু, তাত্ত্বিক পটভূমিটুকু আলোচনা করতেন। যেমন ধরুন, চর্যাপদে প্রতিফলিত সমাজ চিত্র, এটা একটা খুব সাধারণ প্রশ্ন, আপনারা প্রায়ই উত্তর করেন। আচ্ছা দেখুন তো এর পেছনে কি কি রয়েছে। এখানে কেউ আপনাকে জিজ্ঞেস করছে না চর্যাপদের কাব্য সৌন্দর্য এই মুহূর্তে। এর পেছনে এই বিশ্বাস কাজ করছে, একটি তত্ত্বসূত্র বিশ্বাস, যখন আমি বলছি যে সাহিত্য সামাজিক মানুষের সৃষ্টি, তাই তার সমকালীন সমাজের ছবি তার সাহিত্যের মধ্যে পাওয়া যেতে পারে। তার পটভূমি এবং কবি, ব্যক্তি স্রষ্টা কবি, চর্যাপদ যদিও ব্যক্তি কবির কাব্য সেই অর্থে নয়, আমি সেই জায়গায় যাচ্ছি না এখন। তার মানে এর পেছনে কি বিশ্বাস কাজ করছে, এই প্রশ্নটি যিনি তৈরি করছেন এবং আমরা যারা উত্তর করছি, আমরা তো তাহলে প্রথমেই মেনে নিচ্ছি সাহিত্য শুধুমাত্র বিনোদনের জিনিস নয়, শুধুমাত্র আনন্দের জিনিস নয়, শুধুমাত্র শিল্প সৌন্দর্য বোঝার জিনিস নয়। এই প্রশ্নটি বলছে যে আমরা বিশ্বাস করি তাত্ত্বিকভাবে, যিনি প্রশ্নটি করছেন, যে সাহিত্যিকের সঙ্গে, সাহিত্যিক একটি সামাজিক মানুষ, এবং সাহিত্য বিচারের একটি অন্যতম পদ্ধতি হচ্ছে লেখকের ইতিহাসের সঙ্গে, লেখকের সমকালীন সামাজিক ইতিহাসের সঙ্গে লেখকের কি সম্পর্ক। আমি বেশ কয়েকটি প্রশ্ন লিখে রেখেছি যা সাধারণত আসে। যেমন ধরুন, রবীন্দ্রনাথের ছুটি গল্পে কিশোর মনস্তত্ত্ব কিভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো। এখানে আমাদের পূর্বানুমানটা কি? এখানে আমাদের পূর্বানুমান যে আবারও সাহিত্যের শিল্প সৌন্দর্যই শুধু নয়, সাহিত্যের যিনি লিখছেন তার ঐতিহাসিক পটভূমি এবং সামাজিক পটভূমি শুধু নয়, তিনি মানুষের মনকে কিভাবে বুঝছেন এবং তিনি কি কোনো বিশেষ অন্তর্দৃষ্টি নিয়ে মানব মনের রহস্যকে উদ্ঘাটন করছেন, সেটাও সমালোচকের আলোচ্য হতে পারে। এটা তো একটা তাত্ত্বিক সূত্র। যেমন ধরুন,
ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে বিভিন্ন ছন্দের ব্যবহার আপনাকে আলোচনা করতে দেওয়া হলো। তাহলে দেখা গেল ওইগুলোর পাশাপাশি কাব্য সৌন্দর্য বিচারের যে প্রাকরণিক জায়গাগুলো আছে, ছন্দ অলঙ্কার, তা নিয়ে আলোচনা হতে পারে। তার মানে একটা বিশেষ সমালোচনার স্কুল আছে যারা বিশ্বাস করে যে সাহিত্য মূলত যেহেতু শিল্প, সাহিত্যের শিল্প বৈশিষ্ট্যকে সাহিত্যের অবয়ব থেকে বোঝা যায়। ছন্দ তো মূলত অবয়ব। তাত্ত্বিক বিশ্বাস কাজ করছে। আপনি আপনার গত 5 বছরের, 2 বছরের, 3 বছরের প্রশ্ন নিয়ে বসুন, দেখবেন প্রতিটি প্রশ্নের পেছনে একটি তাত্ত্বিক পূর্বসূত্র কাজ করছে। সেটাকে চিহ্নিত করতে পারলে আমরা অনেকটা এই বাধাগুলোকে, যে বাধাগুলো আছে সেগুলোকে পেরিয়ে যেতে পারবো। যেমন ধরুন একটা প্রশ্ন আসে, ভারতচন্দ্রের ব্যাস চরিত্র, যে চরিত্র, ব্যাসের চরিত্রকে যেভাবে তিনি নির্মাণ করলেন, তাতে সমকালীন রাজনৈতিক সামাজিক পরিবর্তন যা হচ্ছে বা যা হবে তারই কোনো একটা সূত্র বা একটা উপস্থাপন পাওয়া যায় কিনা। যিনি প্রশ্ন করছেন তিনি তাহলে ধরে নিচ্ছেন যে একটি পৌরাণিক চরিত্রকে প্রত্যেক লেখক, বা ধরে নিলাম এই একজন মাত্র লেখক, পাল্টে দেন। সেই পাল্টানোটা বোঝাটা একটা গুরুত্বপূর্ণ কাজ, এবং এই পাল্টানোতে কখনো কখনো সেই লেখকের যে আর্থসামাজিক পরিস্থিতি তা নিয়ে কোনো একটা, তার সঙ্গে লেখকের অন্তর্দৃষ্টিতে ধরে দেয়া তার একটি ধারণা কাজ করে বা প্রভাবিত করে। এর কোনটা তত্ত্ব নয় বলুন তো? তত্ত্ব কি সিলেবাসের ওই যে কটা লেখা আছে তাই? আমি এত সময় ধরে তাই এই কথাই বলতে চেষ্টা করছি যে আপনার প্রতিদিনে তত্ত্ব রয়েছে, আপনার প্রতিটি প্রশ্নের পেছনে একটি স্কুল রয়েছে, যে সাহিত্য এভাবে পড়া যায়, এভাবেও পড়া যায়, ওইভাবেও পড়া যায়। দেখবেন এইটা যখন আপনি দেখবেন, আপনার কাছে আর সাহিত্য তত্ত্ব আলাদা করে খুব ভয়ঙ্কর কিছু হবে না। আমরা তত্ত্বের মাস্টারমশাইরা এমন একটা কাজ করেছি যে তত্ত্ব খুব ভয়ের একটা জায়গা হয়ে উঠেছে। তার একটা কারণ অবশ্য দেখুন, আমরা সাহিত্য পড়তে আসি সাহিত্য ভালোবেসে। তো সেখানে জ্ঞানের যে আলোচনাগুলো চলে আসে তা হয়তো যে দর্শন যার ভালো লাগে না, যার জ্যামিতি ভালো লাগেনি, তার পক্ষে একটু সমস্যাজনক হয়। কিন্তু আপনাকে তো এই কথা বলা, মানে আমরা সবাই তো আর এর পর তত্ত্ব নিয়ে গবেষণা করব না, কিন্তু যেগুলো হাতের কাছে পাচ্ছি সেগুলো কেন আমাদের বুঝতে সমস্যা হবে? আজকে আমরা এইটাই বোঝার চেষ্টা করছি যে আমরা যেগুলো হাতের কাছে পাচ্ছি সেগুলো যাতে আমরা বুঝতে পারি। আমি এতক্ষণ তাই এটাই চেষ্টা করছি যে আপনি প্রথমে দেখুন আপনার প্রাত্যহিক জীবনে আপনার প্রতিটি সিদ্ধান্তের পেছনে কোনো না কোনো একটি হয় ধারণা, নয়তো কোনো না কোনো একটি পদ্ধতি কাজ করছে। 2, আপনি যে প্রশ্নেরই উত্তর তৈরি করতে যান, একটু ভেবে দেখুন এই প্রশ্ন তৈরি করার পেছনে যিনি প্রশ্ন করেছেন সাহিত্য সমালোচনার কোন সূত্রটি তিনি এখানে ব্যবহার, আপনার নাম জানার দরকার নেই, কি ধরনের সূত্রটি থেকে এই প্রশ্নটি হতে পারে। এবারে আমি অন্য একটি জায়গায় যাব। দেখুন, এইটা করা হয় বাংলার একটি পত্রে খুব ভালোভাবে, বৈষ্ণব পদাবলীতে। সেখানে আমরা খেয়াল রাখি যে ভক্তিরস কি, কোন তাত্ত্বিক পটভূমি থেকে আলোচনা হয়েছে, মানে রচনা হয়েছে,
বাকিগুলোর ক্ষেত্রেও আমরা এভাবেই করতে পারি। দেখুন, সাহিত্য তত্ত্ব এবং সাহিত্য সমালোচনা তত্ত্বে একটা পার্থক্য আমরা প্রাথমিক আলোচনা করিনি, কেননা কখনো আমরা সাহিত্য তত্ত্ব বলে সাহিত্য সমালোচনা তত্ত্ব আলোচনা করে ফেলি, কখনো সাহিত্য সমালোচনা তত্ত্ব বলে সাহিত্য তত্ত্ব আলোচনা করে ফেলি। এবং আমরা যদি একটু একটা পার্থক্য বজায় রাখি তাহলে আমাদের হয়তো একটু সুবিধে হবে। সাহিত্য তত্ত্ব হচ্ছে সাহিত্য বিষয়ক তত্ত্ব। সাহিত্য কি? সব শিল্পই অনুকরণ, সাহিত্য একটি অনুকরণ, সাহিত্য ভাষায় অনুকরণ। তাহলে সংবাদপত্রেও তো ভাষায় লেখা হচ্ছে, তার থেকে সাহিত্যের ভাষা আলাদা কেন? এই নিয়ে যে তাত্ত্বিক আলোচনা হবে তা হবে সাহিত্য তত্ত্ব, বা এইরকম আরও জিনিস নিয়ে আমরা আরও বেশ কিছু উদাহরণে আসব। সংস্কৃত তাত্ত্বিকরা মূলত সাহিত্য তাত্ত্বিক, তারা সাহিত্য সমালোচক নন সেই অর্থে, ভাষ্যকার। আমি এই ঝামেলায় এখন ঢুকছি না, মানে এই জটিল করতে চাইছি না ব্যাপারটাকে বেশি। আর সাহিত্য সমালোচনা পদ্ধতি কি? সমালোচনা কিভাবে করব, কোন কোন দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করব তার তত্ত্ব। সমালোচকের কাজ কি তার তত্ত্ব। যেমন ধরুন, রবীন্দ্রনাথের কাছে সমালোচকের কাজ যা ছিল, বা বুদ্ধদেব বসুর কাছে, নীরেন্দ্র চক্রবর্তীর কাছে সমালোচনার কাজ তা ছিল না, সমালোচকের কাজ তা ছিল না। মার্ক্সবাদীর কাছে আবার সমালোচকের কাজ আলাদা সম্পূর্ণ। তাহলে ওই সমালোচকের কাজ কি, কিভাবে সমালোচনা করব, কেন করব, তা নিয়ে যেখানে আলোচনা হবে সেটা সাহিত্য সমালোচনার তত্ত্ব। আর যখন আমি সমালোচনায় ঢুকে গেছি তখন আমাকে কি কি জিনিস দেখতে হবে, কোনটার পর কোনটা দেখতে হবে, সেটা হচ্ছে একটি পদ্ধতিগত প্রশ্ন। আমি একটা উদাহরণ দিই যেখানে আপনি তত্ত্বও পাবেন আর তার থেকে টেনে আনা সাহিত্য সমালোচনা তত্ত্ব পাবেন, তাহলে আমাদের ব্যাপারটি বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন নারীবাদ, ফেমিনিজম। নারীবাদের মূল তাত্ত্বিক বিশ্বাসটি কি? নারীবাদের মূল তাত্ত্বিক বিশ্বাসগুলো দাঁড়িয়ে আছে এই জিনিসগুলো উপরে। ধরুন, আমরা যদি একটা সূত্র তৈরি করতে চাই, এক, আমরা যাকে সংস্কৃতি বলি, আমরা যাকে সম্পর্ক বলি, তার কোনোটাই সভ্যতার প্রথম দিন থেকে নেই, সবকটাই সামাজিক মানুষ তৈরি করেছে। দুই, সেই তৈরি করাতে যারা ক্ষমতাশালী গোষ্ঠী তাদের স্বার্থই বেশি রক্ষিত হয়েছে। তিন, মানব সভ্যতায় যে মূল ধারা, তাতে হাজার হাজার বছর ধরে পিতৃতন্ত্রের প্রভাব রয়েছে। মেয়েরা সেখানে অবদমিত, অবহেলিত। এবার এই তো তাদের চারটি মূল সূত্রগুলো। অতএব মেয়েদের লড়াই শুধুমাত্র সামাজিক ক্ষেত্রে নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও খুব জরুরি। ফেমিনিজমের এই তো মূল সূত্র, মেয়েদের সমানাধিকারের লড়াইয়ের। তার থেকে এবার তারা এলেন যে ওই যে সূত্রটি ছিল যে সব সাংস্কৃতিক উৎপাদনেই এই সামাজিক বৈষম্যের প্রতিফলন থাকবেই, এবং সামাজিক উৎপাদনের মাধ্যমে এই সাংস্কৃতিক উৎপাদনগুলোর মাধ্যমে, সাংস্কৃতিক জিনিসগুলোর মাধ্যমে আমাদের মনে ওই প্রভাবটাকে, ক্ষমতাসীনদের প্রভাবটাকে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়। তাহলে নারীবাদী সমালোচকের কাজ কি হবে? পুরুষের লেখায় এটা খুঁজে বার করা, মেয়েদের লেখায় এটা খুঁজে বার করা যে তারা পিতৃতান্ত্রিক নাকি তারা পিতৃতন্ত্রের তাদের নিজের সময়ের যে পরিস্থিতি তাকে পেরিয়ে একটু এগিয়ে যেতে পেরেছেন।
তারা খোঁজার চেষ্টা করবেন, এখানে তারা সমালোচক, তারা এইখানে নারীবাদী সমালোচকদের কাজ শুরু হচ্ছে। তারা ঠিক কোন কোন পদ্ধতিতে এড়িয়ে গেছেন মূল প্রশ্নগুলো, কোন কোন পদ্ধতিতে মেয়েরা প্রতিবাদ করেছেন। আমি সমালোচনায় ঢুকছি, এগুলো আমার সমালোচনার সূত্র, দাঁড়িয়ে আছে কিন্তু নারীবাদের ওই মূল দার্শনিক প্রত্যয়গুলোর ওপরে। যেমন ধরুন, একজন 19 শতকীয় বাঙালি কবি, মহিলা কবি বললাম, যেমন ধরুন আমি কবি বললেই আমরা ভাববো পুরুষ, ভাষাও তো সামাজিক ক্ষমতারই অভিব্যক্তি। তো একজন মহিলা কবি 19 শতকে প্রায় 800-900 পৃষ্ঠা লাইনের একটা কবিতা লিখেছেন সতীদাহের প্রশংসা করে, ভারত এবং সতীর প্রশংসা করে। স্বাভাবিকভাবেই একজন নারীবাদীর প্রথম বক্তব্য হওয়া উচিত যে হ্যাঁ, মানে ওই মহিলা আত্মসমর্পণ করেছেন। তাতে একটা শুধু লাইন আছে, একটা, এই 800-900 লাইনের কবিতার মধ্যে, করিবে পুরুষ দ্বিতীয় সংসার। আমরা এড়িয়ে যাব, কিন্তু নারীবাদী সমালোচকের কাজ হবে এটা খোঁজা। আচ্ছা, এইটা কেন বললেন? মানে এর সঙ্গে তো সতীদাহের এবং সতীত্বের প্রশংসার কোনো সম্পর্ক নেই। তাহলে কি তিনি আসলে ক্ষোভটা রেখে গেলেন লুকিয়ে পরবর্তীদের জন্যে, করিবে পুরুষ দ্বিতীয় সংসার বলে? এটা তাহলে সমালোচকের কাজ। আমি আবার তত্ত্বে ফিরে যাচ্ছি। দেখুন, সাহিত্য তত্ত্ব আমি আগে যেমন বললাম, তার মধ্যে মৌলিক প্রশ্নগুলো সেখানে থাকে। যেমন ধরুন, অ্যারিস্টটল যখন পয়েটিক্সের সূচনাতে বলে দিচ্ছেন কেন তার মতে অনুকরণ মানুষের ভালো লাগে, সাহিত্য যে অনুকরণ শিল্প এবং কি কি মাধ্যমগত পার্থক্যের ফলে যে পার্থক্য হচ্ছে, সেগুলো তিনি তার মতে শিল্পের এবং সাহিত্যের মূল সূত্রগুলো উপস্থাপন করছেন। সংস্কৃত তাত্ত্বিকরা কিন্তু পাশ্চাত্য, আপনি যদি ধ্রুপদীর দিকে তাকান, এটা শুধু বলে রাখলাম কারণ আমাদের সংস্কৃত সাহিত্য সম্পর্কে ধারণা ওই কতটা ভালো সেটা আমরা জানি না। সেটা হচ্ছে যে সংস্কৃত সাহিত্যতাত্ত্বিকরা কিন্তু অ্যারিস্টটলের মতো মন্তব্য করেননি, তারা আরও দীর্ঘ আলোচনার মাধ্যমে দেখিয়েছেন, তারপর ধারাবাহিকভাবে চলেছে। যাক, সেখানে আমরা যাচ্ছি না। এবারে আমরা যে সাহিত্য সমালোচনা তত্ত্বগুলো আমাদের সামনে পাই, একটা হচ্ছে সহৃদয় পাঠকের অনুসারী সাহিত্য সমালোচনা তত্ত্ব। যেমন কেউ কেউ মনে করেন যে সাহিত্যিক যা লিখেছেন তার ভাষ্য রচনা করা সাহিত্য সমালোচকের মূল কাজ। রবীন্দ্রনাথের রাজসিংহ সম্পর্কে রবীন্দ্রনাথের আলোচনার কথাই ধরে নিন, বা কৃষ্ণচরিত্র সম্পর্কে রবীন্দ্রনাথের আলোচনার কথা ধরে নিন। কেউ কেউ মনে করেন যে যা লেখা হয়েছে তাকে নানাভাবে সামাজিক নানা জায়গা থেকে ব্যাখ্যা করা সমালোচকের মূল কাজ। কেউ শ্রেণীর জায়গা থেকে করেন, কেউ মনস্তত্ত্বের জায়গা থেকে করেন। সো তার মানে এই সবগুলোই আসছে। আবার কেউ মনে করেন যে লেখক যা লিখেছেন তাকে পুরো ভেঙে চুরে দেওয়াটাই হচ্ছে সমালোচকের কাজ, যাকে আমরা পোস্ট স্ট্রাকচারালিজম বলি, মূলত ডিকনস্ট্রাকশন বলি। আমি সেখানে যাচ্ছি না, এতগুলো আমাদের দরকারও নেই, কারণ আমরা কীভাবে পড়বো সেটা বুঝতে চাইছি। ওইটা একটু জানিয়ে রাখলাম আর কি, যে আমি একটু পড়াশোনা করি, সংস্কৃত থেকে ডিকনস্ট্রাকশন অবধি জানি। দেখুন, কিভাবে পড়বোতে গবেষকদের কাজ আলাদা, গবেষকের জন্য কিভাবে পড়বো তার কথা আমরা আজকে আলোচনা করছি না। আমরা আলোচনা করছি ছাত্রছাত্রী হিসেবে আমরা কিভাবে পড়বো, তত্ত্বের ছাত্রছাত্রী হিসেবে। সেখানে আমি শুরুতে যে দুটো ভাগ, যে দুটো প্রক্রিয়ার কথা আপনাদের বলেছি, সেগুলো সবচেয়ে বেশি কাজে লাগবে। তো সেটা তো গেল। তারপর যখন আমরা সরাসরি
সাহিত্য তত্ত্বে আসছি, তখন কি করব? আমরা যখন উত্তর লিখি তখনও কিন্তু আমরা সাহিত্যতাত্ত্বিক কাজ করছি, এবং সমালোচনা করতে গিয়ে সেগুলো করা যায়। যেমন ধরুন, বাংলায় খুব প্রচলিত একটি প্রশ্ন আছে, এবার এলে না এলে পরের বার আসে, যে মুকুন্দরাম বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক। এবারে আপনি পড়লেন, আপনি দেখলেন যে সমালোচক এই বক্তব্যটি যখন করেছেন তিনি উপন্যাসের কোন বৈশিষ্ট্যের কথা বলছেন? বাস্তববাদ। আপনি উপন্যাসের সংজ্ঞায়ও গেলেন, যে আসলে অন্যরা উপন্যাসের সংজ্ঞা কী দিচ্ছেন, আর বাস্তব। তারপর আপনি কিছু প্রশ্ন নিজের কাছে করলেন, যে যদি বাস্তবই হয়, বাস্তবের উপস্থাপনা এমনভাবে করা, তাহলে বেশ কিছু আরও কিছু মঙ্গল কাব্য কিন্তু সেই দাবি করতে পারে। আর আপনি দেখবেন, আপনি যদি উপন্যাসের সংজ্ঞা নিয়ে আলোচনা করেন, তাহলে কিছু আলোচনা এগুলোই দেখবেন চরিত্রের বিবর্তনকে একটি অন্যতম বৈশিষ্ট্য বলা হচ্ছে। তার মানে আপনি পৌঁছে গেলেন কোথায়? আপনার যদি শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে ধারণা থাকে, শ্রীকৃষ্ণ রাধা চরিত্রের রূপান্তর সম্পর্কে, আপনি উল্টো প্রশ্ন করতে পারেন যে চণ্ডীমঙ্গলই কি এই বৈশিষ্ট্যে তাহলে একমাত্র দাবিদার, নাকি তারও আগে রাধা চরিত্র তৈরির জন্যেই শ্রীকৃষ্ণ কীর্তনেই মন্তব্যের দাবিদার? এবারে এই সব আপনি যখন আলোচনা করছেন, তার মাধ্যমে সূত্রগুলো জানার পর যেখানে আমরা আসছি, সেটা হচ্ছে সাহিত্যতত্ত্বের মূল পেপারগুলো আমাদের যা পড়ানো হয়। সেখানে একটা সমস্যা তো আছে। প্রথমত, সংস্কৃত এবং ইংরেজি দুটো কোনোটাই আমরা খুব একটা ভালো জানি না, আর এই দুটোতে প্রচুর উদ্ধৃতি থাকে। তারপর এই তত্ত্বগুলো তাদের জন্যে যারা সাহিত্য পড়েছেন। সংস্কৃত সাহিত্য তত্ত্বে সহৃদয়ের একটি সংজ্ঞা দেয়া আছে, মানে যে সার্থক সহৃদয় পাঠক কাকে বলবো, আদর্শ পাঠক কে? বলা হচ্ছে, কাব্য অনুশীলনের ফলে যার মনের আয়না এতটা স্বচ্ছ হয়ে গেছে যে কবি যা বলতে চান, লেখক যা বলতে চান, তা তার মনের আয়নায় সহজেই ধরা দেয়। সাহিত্য তত্ত্ব যখন আমি পড়ব, তখন আমাদের এরকম একটা সাহিত্য পড়ার অভ্যেস থাকা উচিত। উচিত বললেই তো আর হয় না, আমাদের বেশিরভাগেরই থাকে না। ফলে আমি কিছু পরামর্শ দিতে পারি, যে আপনারা আপনাদের মতো করে পরীক্ষার খাতায় না হলেও তত্ত্বের মূল রসটিকে পেতে পারবেন। দেখুন, প্রথমেই মনে রাখতে হবে যে তাত্ত্বিক আমার আপনার থেকে আলাদা কোনো মানুষ নয়। ফুকো বলেছেন, অ্যারিস্টটল বলেছেন, ক্রোচে বলেছেন, অভিনবগুপ্ত বলেছেন, খুব ভালো কথা তারা বলেছেন, কিন্তু তারা আমাদের থেকে, তাদের জ্ঞান বেশি, কিন্তু জ্ঞানের ইতিহাস এই কথা বলে না যে খুব জ্ঞানী লোকেরও কোনো একটি সূত্র কোনোদিন বর্জিত হতে পারে না। ফলে প্রথমেই পড়ুন বোঝার জন্যে, সেই বোঝার মধ্যে মনে রাখুন যে এই তাত্ত্বিকের কথায়ও ভুল থাকতে পারে। এবার সমস্যা হচ্ছে, আপনি কি করে ভুল বিচার করবেন? আপনার যদি প্রচুর পরিমাণে সাহিত্য পড়া থাকে, তাহলে তো এমনিতেই আপনার তত্ত্ব পড়ায় খুব একটা সমস্যা হওয়ার কথা ছিল না। ব্যাপ্তিটা ধরা হয় না, সেটা একটা সমস্যা থাকছে। তাছাড়া তাহলে আপনি যা আপনার সাংস্কৃতিক জীবন, তার মধ্য থেকে উদাহরণ খুঁজুন, সিনেমা থেকে খুঁজুন, সিনেমার গান থেকে খুঁজুন, ওয়েব সিরিজ থেকে খুঁজুন। কারণ শিল্প তো শুধু সাহিত্য নয়, ওগুলোও শিল্প। আমি খুব খুশি হব যদি আপনি জীবনানন্দ পড়ে বা পিনাকি ঠাকুর পড়ে রসতত্ত্ব আলোচনা করেন। তা যদি নিতান্তই না হয়, আপনার আসল উদ্দেশ্য এবং আমার আসল উদ্দেশ্য কি, তত্ত্বটা কতটা যথার্থ সেটা বোঝা।
তার জন্য আমরা গানই শুনি। গানের মধ্যে আপনি যদি আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে শুনতে চান, খুব ভালো। বা কবিতার মধ্যে গিয়ে যদি খনিকার কবিতাগুলোকে শুনতে চান, খুব ভালো। না চাইলে দিল হুম হুম করে শুনুন। উদাহরণ খুঁজুন আপনার চারপাশে। আমি তার কয়েকটি কিভাবে আমরা উদাহরণ খুঁজবো তার একটা দুটো উদাহরণ দিয়ে আমি এখানে শেষ করব। যেমন ধরুন সিনেমার গান। এখানে আমি সিনেমার গান বলতে মূলত হিন্দি সিনেমার গানের কথা বলছি। বা যে সিনেমাগুলো আপনারা দেখেন, আপনারা যে সিনেমাগুলো দেখে আপনাদের চোখে জল আসে, মুখে হাসি আসে, যা ইন্টারনেটের যুগের পূর্বে আমাদের বই পড়ে হতো। আমার বই পড়ে যে প্রতিক্রিয়া হতো, মুখে হাসি বা চোখে জল, তার থেকে আপনার সিনেমা দেখে মুখে হাসি বা চোখে জল আসার মধ্যে কিন্তু অনুভূতিগত কোনো পার্থক্য নেই। আপনি রসবাদ যখন আপনি পড়ছেন, তখন আপনি আপনার সিনেমা দেখার অভিজ্ঞতার সঙ্গে মিলিয়েই দেখুন না। সাধারণীকরণ বড্ড কঠিন জিনিস। কেন কিসের কঠিন? আপনি যখন সিনেমা হলে যান, আপনার আশেপাশে আরও দর্শক যারা আছে, প্রত্যেকের সেই দিনের অভিজ্ঞতা আলাদা। কিন্তু কিছু সময়ের জন্য সবাই ভুলে যায় যে তারা আলাদা, সবাই তখন দর্শক। আপনি সিনেমা দেখতে দেখতে আপনার খেয়াল থাকে, মানে সিনেমা দেখতে যাওয়ার আগে, যে ওই নায়ক এবং ওই নায়িকা অভিনয় করছে, এদের মূল নামেই। কিন্তু সিনেমা শুরুর কিছু মুহূর্তের পর আপনারা সেটা ভুলে যান। তখন ছবিতে যে নাম দেওয়া হয়েছে, কোটিপতি নায়ক সিনেমায় একেবারে কদর্প শূন্য গরিব হলে, মার খেলে, আপনি জানেন মারটা ঠিক মার নয়, ও মার খাচ্ছে না, তা আপনার কষ্ট হয়। আপনি জানেন সে যখন গান গাইছে তুসসে নারাজ নেহি জিন্দগি হয়রান হুমে, বাস্তব জীবনে সেটা নয়, তা আপনি ততক্ষণে ভুলেই গেছেন যে সে বাস্তব জীবনে নাসির উদ্দিন। আপনি তাকে সিনেমায় যে ছবিতে দেখছেন সেটাই। আচ্ছা মানলাম সিনেমায় দেখছেন, তা সিনেমাতেও যদি অন্য একটি লোকেরই দুঃখ দেখে আপনার এত দুঃখ হবে কেন? দুঃখ হতে পারে আরেকজন লোক সিনেমাতে কেক পেস্ট্রি খাচ্ছে, আপনিও খুব খুশি হয়ে গেলেন। অন্যকে খেতে দেখে আমরা তো খুশি হই না, তাহলে তো আর জীবনে সমস্যাই থাকতো না। বন্ধুকে বলতাম তুই কেএফসিতে খা, আমি এখানে বসে বসে খুশি হব, ছবি পাঠিয়ে দিস। তার মানে কি? তার মানে আমি এটাও ভুলে যাচ্ছি কিছু কিছু মুহূর্তে যে ওই নায়ক চলচ্চিত্রে একজন চরিত্র, তার দুঃখ হচ্ছে না, আমি তখন তার সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছি। কিন্তু কেমন একাত্ম হচ্ছি, মানে আমার মাথায় আছে যে এটা নায়ক, মানে এটা একটি গরিব লোক কষ্ট পাচ্ছে, একটা ভালো লোক মার খাচ্ছে, আমি মার খাচ্ছি না, এটা আমি জানি। তারপরও তার সঙ্গে আমি কোথায় যে মিশে গেলাম, এটাকেই তো সাধারণীকরণ বলে। পরস্যন পরস্যতি মমেত, না সংস্কৃত জ্ঞান দেখাচ্ছি না, মানে পরের কিন্তু পরের নয়, আমার কিন্তু আমার নয়, এই বোধটাই তো সাধারণীকরণের বোধ। আপনারা যতবার গান শোনেন, বিশ্বাস করুন, ইন্টারনেট মোবাইল আসার আগের প্রজন্ম যত বেশি শিল্পের মধ্যে থাকতো, আজকের প্রজন্ম তার থেকে অনেক বেশি থাকে, কারণ সে তার কাজের সময়টুকু ছাড়া সবসময় কানে গুজে গান শুনছে বা চোখের সামনে সিনেমা দেখছে। আপনারা তার সঙ্গে যুক্ত করে ভাবুন। যেমন ধরুন আরেকটি উদাহরণ আমি দিই, ট্র্যাজেডির একটি সংজ্ঞা। ট্র্যাজেডির সংজ্ঞা আপনি এমন কোনো সিনেমা বা এমন কোনো গান রয়েছে কি যা শুধু দুঃখের নয়? যেমন ধরুন শুধু দুঃখের গান গান নয় হয় কিছু আছে, যাতে দেখা হচ্ছে না, বিরহ ইত্যাদির দুঃখ আছে, দিল হুম হুম করে মতো গান।
কিন্তু যখন কেউ একজন গাইছে হিন্দি গান, আমি অনুবাদ করছি যে তোমাকে ছাড়া তুমি নেই বলে আমার জীবনের প্রতি কোনো ক্ষোভ নেই, তবে কিনা তুমি ছাড়া জীবনও জীবন নয়। এবং তারপর দুজন সেই জীবন বাঁচছে, সেই দুঃখ তো আর শোক নয়, সেই দুঃখ ট্র্যাজেডি। তো আপনি আপনার দেখা সিনেমাগুলোর মধ্যেই, আপনার শোনা প্রিয়তম গানগুলোর মধ্যেই এগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, আমি উদাহরণ অন্য জায়গায় বাংলা থেকে দিতে পারতাম, কিন্তু আমি আজ আর ততটা নিশ্চিত নই বাংলা সাহিত্য যারা পড়তে আসে তাদের কতজন জীবনে বাংলা গান এবং কবিতায় শুধু বাঁচে। সম্ভবত সবচেয়ে ভালো যা দেখেছি তা হচ্ছে কিছু লোক, মানে বেশ কিছু ভালো ছাত্রছাত্রী যারা বাংলা, ইংরেজি, হিন্দি তিনটেতেই বাঁচে, কিন্তু ছেড়ে বাঁচে না আর, মানে হিন্দি ছেড়ে শুধু বাংলায় বাঁচে না। এবার ধরুন আপনাকে বলা হলো অলঙ্কারবাদের একটা দিক আছে, অলঙ্কারের একটু অন্যভাবে বলাটা সাহিত্য। আপনি মাকে যেভাবে ভাত দিতে বলেন সেটা তো প্রতিদিন একই রকম লাগে। আপনি একটু ভাবুন না যে আজকে যদি আমি বলি এই রকম একটি আজকের দিনে এই যে আমি কর্ম পরিশ্রান্ত মা 1 ঘন্টা বক্তৃতা দিয়ে এলাম, হে মাতে জুঁই ফুলের মতো শ্বেত শুভ্র ভাত দাও। আমি জানি আমরা এইভাবে কেউ বলবো না, কিন্তু বললে আপনি কি বলবেন? সাহিত্য করছে। অলঙ্কারবাদ বোঝা এত কঠিন? ধরুন আপনি বক্রোক্তিবাদ বুঝছেন, কিছু কিছু বিজ্ঞাপন আমাদের মাথায় থেকে যায়, আপনার চারপাশেই আছে, আপনি খেয়াল করুন আপনি কোন কোন বিজ্ঞাপন মনে রাখেন। এক সময় টিভির বিজ্ঞাপনে, একটা টিভির বিজ্ঞাপনে বলা হতো ফ্ল্যাটার দেন দ্য ফ্ল্যাটেস্ট। কেন মনে রেখেছি? কারণ ব্যাকরণগতভাবে শুদ্ধ নয়। হ্যাঁ, প্রচুর লাইন আছে আমরা মনে রাখি এই জন্যে নয় যে ওই বিশেষ অনুভূতির জন্যে। কিছু গান আমাদের আছে যা আমাদের শুনতে ভালো লাগে কোনো একটি অনুভূতির জন্যে, কিছু গান আছে আমাদের শুনতে ভালো লাগে শব্দগুলোর জন্যে, যেভাবে বলা হয়েছে তার জন্যে। ঠিক তেমনি বিজ্ঞাপনে কোনটা আমাদের মনে রাখে থাকে, যেটাকে ওরা ক্যাচ লাইন বলে, এটা একটু অন্যরকম করে বলা। তাহলে কি বক্রোক্তিবাদ পৃথিবীর কোথাও অন্য জায়গায় চলে গেছে? ঔচিত্যবাদ কি বলেছে? যে আপনার যা কাম্য রস, মানে যে অনুভূতি আপনি প্রকাশ করতে চান তার অনুযায়ী সব কিছু হতে হবে। আপনার কল্পনাকে একটু নিয়ে যান না অন্য জায়গায়। আপনি ভাবুন যে আপনি যে রঙের পোশাক পরেছেন তার সঙ্গে কোন রঙের জ্যাকেটটি যাবে তা নিয়ে তো আপনি একটু ভেবেছেন? কেন ভেবেছেন? কেন ভেবেছেন যে কোন খাবারের সঙ্গে, মানে একদিন আপনার বাড়িতে কাউকে নেমন্তন্ন করেছেন, তো এই গরমের মুহূর্তে কি খাওয়ানো যেতে পারে? সবই তো ঔচিত্যবোধ। আমাদের প্রতিটি কর্ম সার্থক হয় যখন ঔচিত্যবোধ থাকে। আর ঠিক সেটাই তো বলছেন সাহিত্যের জন্যে। আমি লিখছি মেঘনাদ বধ কাব্য, তার মধ্যে যদি আমি অর্ধেক সময় দিয়ে দিই এমন একটি চরিত্র নির্মাণ করে যে শুধুই হাসি ঠাট্টা করে বেড়ায়, মানে আমরা যাদেরকে বলি হিন্দি সিনেমায় এরকম কমিক রিলিফ প্রচুর আছে, তাহলে তো আর মহাকাব্য হবে না। তাই আমি রাখিনি সেটা। ঠিক যেমন মায়ের কাছে হে মাত্রে এরকমভাবে বলা যায় না, তেমনি মাস্টারমশাইকেও বলা যায় না এই সুরে, ক্লাসরুমে ক্লাস চলছে, হ্যাঁ আমার আর ভালো লাগছে না, আমি এখন চলে যাব। আপনি আপনার জীবনের প্রতি মুহূর্তে ঔচিত্যবোধ পালন করছেন। সেই ঔচিত্যবোধ, আমি ন্যায়ের ঔচিত্যবোধ বলছি না, আমি বলছি শিল্পের ঔচিত্যবোধের কথা। নারীবাদের আলোচনাটি আগে করেছিলাম। আমি দুটো উদাহরণ দিই, আপনারা যদি আপনাদের চারদিকে তাকান। যেমন ধরুন কুছ কুছ হোতা হ্যায় বলে একটি সিনেমা আছে,
সেখানে নায়িকা শুরুর দিকে বেশ একটু ছেলে ছেলে ধরনের, আমরা যাকে টমবয়িশ বলি। তো তার সঙ্গে নায়কের প্রেম হয় না, নায়কের প্রেম হয় একটু মেয়ে মেয়ে ধরনের মেয়ের সঙ্গে। নায়িকাটি তারপর একটি মেয়ে মেয়ে ধরনের মেয়ে হয়ে ওঠে, এবং যে দৃশ্যে পরে তাদের যখন দেখা হয় এবং প্রেম হয়, সেই দৃশ্যে তারা দুজনে আবার খেলতে নামছে মাঠে বাস্কেটবল। যে মেয়ে ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন ছিল আজীবন বাস্কেটবলে, সেই মেয়ে শাড়ির আঁচল সামলাতে গিয়ে খেলাটা হেরে ফেলে, খেলায় হেরে যায়। এবারে দেখুন, আমরা বলছি সংস্কৃতিতে রাজনীতি নেই, এই সিনেমাটা কি আমাকে শিখিয়ে দিচ্ছে না যে আমাকে জীবনে সুখী হতে হলে কি ধরনের মেয়ে হতে হবে? একটা বিশেষ ধরনের মেয়ে হতে হবে। এই বিশেষ ধরনের মেয়ে হতে আমাকে জবরদস্তি করছে না, শিল্পের মাধ্যমে শিখিয়ে দিচ্ছে। একজন নারীবাদী সেখানে তার পেয়ে যাবেন আলোচনার উৎসটি। একটা বিশেষ ধরনের মেয়ে ভাবকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এভাবেই আপনি যতগুলো তত্ত্ব পাচ্ছেন, মনে রাখবেন তত্ত্বের দুটো দিক আছে। যতগুলো তত্ত্ব পাচ্ছেন তা তত্ত্ব হিসেবে আমাদের কাছে প্রাসঙ্গিকই হতো না যদি তার মধ্যে কিছু মাত্রায় সত্য না থাকতো, এবং সেই সত্য আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা সত্য। যেহেতু আমরা সাহিত্য পড়ছি, পদ্ধতি জীবনের সঙ্গে জড়িয়ে থাকা হয় না, কোনটার পরে কোনটা আনবো ইত্যাদি, সেটা পদ্ধতি। কিন্তু সাহিত্য তত্ত্ব, যেমন অলংকার, বেশিরভাগটাই একটা পদ্ধতি। এই যে উপমা ইত্যাদি ইত্যাদি আমরা পড়ছি, এগুলো বিশেষ বিশেষ ধরনের পদ্ধতি, ওগুলো আমরা বিশ্লেষণ করে করে দেখব। কিন্তু সাহিত্য তত্ত্ব মূলত কিভাবে আমরা আমাদের চারদিকে শিল্পের যে অভিব্যক্তি দেখতে পাই, তাকেই সাহিত্যের জায়গা থেকে দেখা হয়েছে, সাহিত্যের মধ্যে দেখা হয়েছে। ফলে সেই তত্ত্বগুলোর মূল সূত্রগুলোতে এমন একটা সহজতা আছে, সেই সহজতার জায়গাটিকে ধরতে চেষ্টা করুন। তারপর দেখবেন আপনার মুখস্থ করে উত্তর লিখতে মোটেও সমস্যা হচ্ছে না, কেননা শেষ অবধি তো আপনি পণ্ডিত হতে চান, তাই না? মার্কসও তুলতে চান, ফলে আপনি সত্যিই কোটেশন সাজিয়েই লিখবেন। কিন্তু আপনি যদি একবার ওই সূত্রগুলোকে বুঝে নিতে পারেন, আপনি যদি একবার তত্ত্বকে আপনার বাইরে না রেখে আপনার প্রাত্যহিক জীবনচর্যায় প্রতি মুহূর্তে কিভাবে যে শিল্পের অভিব্যক্তি, যে সমাজের অভিব্যক্তি ঘটে চলেছে, তাই কিভাবে এই তত্ত্বগুলোতে ধরা হয়েছে, শুধু উদাহরণগুলো আজকে আপনার ভালো লাগে না, কেননা আপনি সাহিত্য ততটা পড়তে ভালোবাসেন না, বা এমনভাবে লেখা হয়েছে যেন বড্ড পেঁচিয়ে পেঁচিয়ে বলা হয়েছে। তাই মূল জায়গাটাকে আগে ধরুন, তারপর দেখবেন আপনি পরম মমতায় ওই তত্ত্বটিকে আবার পড়তে পারবেন। আরেকটি জিনিস বলি, অবশ্যই পরবর্তীতে আপনি যখন গবেষণা করবেন তখন এই সূত্র খাটবে না, এবং পরীক্ষার হলেও খাটবে না। পরীক্ষার হলের জন্য আপনাকে তো আপনি জানেন আপনাকে কি কি মুখস্থ করতে হবে, কিন্তু আপনি যদি তাত্ত্বিক সূত্রগুলো, এবং এক্ষেত্রে পাশ্চাত্য সূত্রগুলো থেকে, মানে ধ্রুপদী পাশ্চাত্য সূত্রগুলো থেকে ধ্রুপদী সংস্কৃত সূত্রগুলো অনেক বেশি বৈজ্ঞানিক। আমাদের কাব্য জিজ্ঞাসায় সমস্যা হয় কেন? আমরা সংস্কৃত সাহিত্য তত্ত্বে বড্ড ভয় পাই। দেখুন, একটা কাজ করতে পারবেন, সংস্কৃত সাহিত্য তত্ত্ব বৈজ্ঞানিক এবং মনে রাখা সহজ এই কারণে, শ্লোকগুলি যদি আপনি মুখস্থ করে নিতে পারেন, এবং শ্লোকগুলিকে যদি ভেঙে ভেঙে, আপনার সংস্কৃত জানতে হবে না, একটু যে অনুবাদটা দেওয়া হয়েছে তার সঙ্গে শব্দগুলো মিলিয়ে দেখুন, একজন বাঙালির পক্ষে এটা মোটেও কঠিন নয়।
তাহলে আপনার ওই একটি সূত্র থেকে কিন্তু আপনি উত্তর লিখতে পারবেন। অনেকেরই কাব্য জিজ্ঞাসা পাঠ্য। কাব্য জিজ্ঞাসায় রসবাদের আলোচনার শুরুতেই বলা হয়েছে শব্দ সমর্পমান হৃদয় সংবাদ সুন্দরা। এবারে এই পদটিকে যদি আপনি ভেঙে ভেঙে পড়েন, তাহলে আপনি দেখবেন আপনার সাধারণীকরণ এবং রস নিষ্পত্তির উত্তরের মূল ওইটুকু মুখস্থ থাকলে, মানে আরো পড়তে হবে, আমি বলছি না এটা একটা ম্যাজিক, কিন্তু আপনার পক্ষে অনেক সহজে হয়ে যাবে এটা কাজটা করা, কেননা এই সূত্রগুলো কাজে লাগে। দেখুন, শব্দ সমর্পমান হৃদয় সংবাদ সুন্দর বিভাবানুভাব সমুদিত প্রাং নিবিষ্ট রত্তাদি বাসনানুরাগ সুকুমার স্বসঙ্গীত চর্বণ ব্যাপার রসায়নীয় রূপ রসাহা। এটার জন্য আপনার প্রচুর কঠিন, মানে আমি বলছি না সবগুলো শ্লোক এত সোজা, সবগুলো শ্লোক আপনার মুখস্থ করার দরকার নেই, কিন্তু এইটা আপনি যদি করেন তাহলে আপনার পক্ষে মনে রাখা অনেক সহজ হবে। কিন্তু এটা মূল বক্তব্য নয় আমার মূল বক্তব্য আবারও এই, আপনি যেমন উপন্যাস পড়ে বুঝতে পারেন, মানুষের জীবনকে দেখতে পান, আপনি যেমন সিনেমা দেখে মানুষের জীবনকে দেখতে পান, ঠিক তেমনি আপনি যদি তত্ত্বকে তার প্রাথমিক পর্যায়ে সাধারণ সূত্রে নামিয়ে আনতে পারেন, নিজের জীবনে নিজের শিল্প নিজের কাজকর্মর মাধ্যমে দেখতে পারেন যে কীভাবে প্রতি মুহূর্তে তত্ত্ব আমাদের মধ্যে কাজ করে চলেছে, সচেতন বা অচেতনভাবে, তাহলে তারপর বিশেষ বিশেষ তত্ত্বের মূল সূত্রটিকে যদি বুঝতে পারেন, তাহলে আপনার আর তত্ত্ব সম্পর্কে ভীতিটা থাকবে না। আর সেই ভীতিটা কেটে গেলে তারপর তো আমরা বিভিন্ন ধরনের উত্তর লিখি, কেউ 4টে বই বেশি দেখে, কেউ 4টে বই কম দেখে, কেউ একেবারে নোট বই থেকে ঝেপে দেয়, সেই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, সে যেভাবে করে করবে। তো আমার মূলত আলোচনার বক্তব্য এটাই ছিল, অনেকটা সুকুমার রায়ের কবিতার মতো, যে তত্ত্বে ভয় পেও না, তত্ত্ব তোমাদের কামড়াবে না। এবং আমি সত্যি বিশ্বাস করি আমার তত্ত্বপাঠের অভিজ্ঞতা থেকে যে তত্ত্ব কামড়ায় না। আমি আপাতত এই জায়গায় রাখবো, আর যদি কোনো প্রশ্নোত্তরের ব্যাপার থাকে, আমি জানি না এই লাইভে প্রশ্নোত্তর হয় কি না, তাহলে প্রশ্নোত্তর হতে পারে, আর না হলে আমার পক্ষ থেকে আপাতত আমি ইতি টানলাম।